ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আম্মু কমিশনার আঙ্কেল ফোন দিয়ে বলল, আম্মুকে সব বললাম, তোমরা থাকো, আমি দেখি গিয়ে কি অবস্থা। বলেই আম্মু সামনে থেকে চলে আসলাম। গাড়ির কাছে আসতে আসতে চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ে গেল। গাড়ি নিয়ে চলে গেলাম হসপিটালে। গিয়ে দেখি কমিশনার আঙ্কেল হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। তারপর আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, এখন কি অবস্থা তিশার? অপারেশন থিয়েটারে আছে ডাক্তার, বাহির হওয়ার আগে কিছুই বলা যাবে না, আসো ভিতরে যাই। জি আসুন। তারপর ভিতরে গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর আব্বু আম্মু আসলো। কমিশনার আঙ্কেল গিয়ে আব্বুর সাথে কথা বলতেছে, আর আমি এক কোনায় বসে রইলাম। হাজারো চিন্তা মাথায় আসতেছে, আর চোখ দিয়ে কোনো এক কারণে পানি পড়তেছে। এসব চিন্তার বাধা পড়ল। ডাক্তার বাহিরে আসলো, তখনই তাই উঠে ওনার কাছে গেলাম। ডাক্তার কমিশনারকে বলল, স্যার, যেভাবেই হোক ও পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। রোগীর শরীর থেকে প্রচুর রক্ত গিয়েছে, তাই রক্ত লাগবে এখনই। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। তিশার রক্তের গ্রুপের সাথে আমার রক্তের গ্রুপ মিলে না, তাই রক্ত দিতে পারছি না। তখনই আম্মু বলে উঠল, আমার সাথে তিশার রক্তের গ্রুপ মিলে, তাই আমি রক্ত দিব। বাহিরের রক্তে যদি ভেজাল থাকে তার চেয়ে ভালো আমিই দেই। তারপর ডাক্তার আম্মুকে নিয়ে ভিতরে গেল। আমি আর আব্বু বাইরে বসে রইলাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে অপারেশন সাকসেসফুল জানালো। কথাটা শুনে কলিজে একটু পানি আসলো। তারপর তিশাকে কেবিনে আনলো। আমি একবার শুধু দেখলাম, তিশাকে মুখটা অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। রাত প্রায় 2টা বাজে। এখন ওভাবেই বসে আছি। হঠাৎ মাথায় আসলো আব্বু আম্মু কিছুই খায়নি। তখন আব্বুর পিএসকে বললাম খাবার নিয়ে আসতে। খাবার নিয়ে আসার পর আব্বু আম্মু দুজনকে খেতে বললাম। তখন আব্বু বলল, তুই খাবি না? তোমরা খেয়ে নাও, আমি একটু পরে খাবো বলে বাইরে বেরিয়ে আসলাম। আব্বুর গার্ডদের খেতে পাঠিয়ে দিলাম। আমি দরজার কোনায় দাঁড়িয়ে তিশাকে দেখতে লাগলাম। হাতে সেলাই আর রক্তের ব্যাগ লাগানো। তিশাকে এইভাবে দেখে চোখ দিয়ে এমনি পানি পড়ে গেল। এইভাবে কতক্ষণ তিশাকে দেখতেছিলাম মনে নেই। তখন কাঁধে কেউ হাত রাখায়। তাড়াতাড়ি চোখগুলো মুছে ফেললাম। পিছনে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু আমাকে বলল, ছেলেদের কান্না করা মানায় না, এসব ভেবে দুঃখ করিস না, আয় ওদিকে গিয়ে বসি। অনেক রাত হয়ে গেছে, তুমি আর আম্মু বাসায় চলে যাও, আমি এখানে আছি। সমস্যা নাই, আমরা এখানেই থাকবো। আম্মু রক্ত দিয়েছে, তাই রাত জাগা ঠিক হবে না, আর তোমারও এখানে থাকাটা ঠিক হবে না। তুমি চলে যাও, কাল আসলেই হবে বলেই আব্বু আম্মুকে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসলাম। আমি আবার এসে তিশার কেবিনে বসে রইলাম। তিশার দিকে তাকিয়ে মনে হাজারো কথা ঘুরতে লাগলো, আর চোখে পানি পড়তে লাগলো। কেন জানি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। চোখ খুললো রোদের আলো চোখে এসে পড়ায়। তাকিয়ে দেখি ডাক্তার তিশার চেক আপ করতেছে। তিশার জ্ঞান ফিরেছে, তাই তারা চেক আপ করতেছে। আমিও চুপ করে বসে রইলাম। চেক আপ করে ডাক্তার আমাকে বলল, এখন উনি ঠিক আছে, তবে ক্ষতস্থানটা শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে। তবে 4-5 দিন পর আমরা ওনাকে ডিসচার্জ করে দেব। থ্যাংক ইউ ডাক্তার। ওয়েলকাম, আপনি কথা বলুন, আমি আসি বলে ডাক্তার চলে গেল। তাকিয়ে দেখি তিশা মুচকি হাসতেছে আমার দিকে তাকিয়ে। কেমন লাগতেছে এখন? ভালোই। তিশা মুচকি হাসি হাসতেছে। কেন হাসতেছে বুঝতে পারলাম না, তাই জিজ্ঞেস করলাম, কি হয়েছে, হাসতেছেন কেন? আপনি কালকে রাতে আমার জন্য কেঁদেছেন, তাই না? না, কাঁদতে যাব কেন? মিথ্যা বলেন কেন? আপনার গালে পানি শুকিয়ে দাগ হয়ে পড়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, তারপরও মিথ্যা বলেন? আরে কালকে অনেক রাত পর্যন্ত সজাগ ছিলাম, তাই এমন হয়েছে আজ। আর চোখে মুখে পানি দিয়েছিলাম, ওইটা হয়তো বা শুকিয়ে আছে। ও, তাই এখানে কেন আপনি? মানে? আমার জন্য তো আপনার মনে মায়া দয়া নেই, তাহলে এখানে বসে আছেন কেন? যান গিয়ে নিজের কাছে মন দিন। আমার মনে হলো এক রাত আপনার সাথে থাকা, তাই থাকলাম, এরপরে আর থাকবো না। তার মানে নিজের দায়িত্ব পালন করছেন আপনি? তিশার চোখগুলো লাল করে আমার দিকে তাকিয়ে রইল।
আমি সেটাকেও পাত্তা দিলাম না। সোজা চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি আব্বু আম্মু চলে এসেছে। আমাকে দেখে বলল, রাজ, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে নে, আবার পরে আসিস। না, আমার একটু কাজ আছে, যেতে হবে। আর আব্বু, তুমি এখানে কেন এই সময়? হ্যাঁ, আমি চলে যাব একটু পরে। তুমি কাজ বাদ দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো। না, একটু আর্জেন্ট, তাই যেতে হবে। আর এখানে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিলেই হবে। আসার সময় খেয়াল করে দেখি তিশা কেমন যেন রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমি চলে যাই এখানে, এটা সে চায় না। বেরিয়ে গেলাম, আসলে কোনো কাজ নেই। ওখানে আব্বু আম্মুর সামনে বসে থেকে কি করব, তাই চলে এসেছি। বিকেলে হসপিটাল এসে দেখি আম্মু আর তিশা গল্প করতেছে। আমাকে দেখে বলল, কি রে, তুই কি ভালো হবি না? কেন, আমি আবার কি করলাম? মেয়েটা যে অসুস্থ, তুই সারাদিনে একটা ফোন দিয়ে খবর নিলি না। আসলে একটা জরুরি কাজে ছিলাম তো, তাই ফোন দেওয়ার সময় পাইনি। তুই তোর বাবার হুবহু কপি, একটা চুলও বাদ নাই। কাজ পেলেই সংসার ভুলে যাই। আম্মু, তুমি কি শুরু করলে বলো তো? এটা বাসা না, হসপিটাল। তোর যা ভালো লাগে কর। আচ্ছা, বাদ দাও এই কথাটা। তার চেয়ে ভালো তুমি বাসায় চলে যাও, আমি এখানে আছি। তুই বাসায় যা, কালকে ঘুমাসনি, আজকেও সারাদিন না ঘুমিয়ে আছিস। তুই বাসায় যা, আমি এখানে আছি। আম্মু, একদিন না ঘুমালে কিছু হবে না, তুমি যাও, আব্বু বাসায় একা। ওকে, কিন্তু তিশার খেয়াল রাখবি বলে দিলাম। আচ্ছা, যাও, রাখবো। আম্মুকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি কেবিনে এসে বসলাম। তখন তিশা আমাকে বলল, আপনি তো খুব গুছিয়ে মিথ্যা বলতে পারেন। মানে আমি কখন মিথ্যা বললাম? সকালে আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কি রাতে কান্না করেছিলেন, আপনি তখন না বলে চলে গেলেন, কিন্তু আম্মু একটু আগে বলল অন্য কথা। কি বলেছে আম্মু? আপনি নাকি আমার জন্য কালকে রাতে কান্না করেছেন অনেক। আম্মু বানিয়ে বলেছে, আমি এরকম কিছুই করিনি। দুনিয়া সবাই মিথ্যা বলে, আর আপনি একটি লোক যে সত্যি কথা বলেন। মানে? আম্মু না হয় মিথ্যা বলেছে, কিন্তু আব্বু, সেও কি মিথ্যা বলবে আমার সাথে? এখন কি বলবো কিছুই বুঝতেছি না। আব্বু এমন জায়গায় ফাঁসিয়েছে যে বলার মতো না। কথাটা কাটানোর জন্য তিশাকে বললাম, আরে তখন তো আম্মু আব্বুকে দেখানোর জন্য অ্যাক্টিং করছিলাম, আর সেটাকে তারা সত্যি মনে করে নিয়েছে। ঢং করে চোখের পানি আনা যায় না মিস্টার রাজ। আপনিও যে আমাকে ভালোবেসেছেন এটা আপনি স্বীকার করছেন না, ভীতু কোথাকার। তিশার কথা শুনে বাইরে চলে আসলাম। ভিতরে থাকলেই প্যাঁচে ফেলবে আমাকে। আর তিশার চোখে চোখ রাখা ক্ষমতা আমার নেই, কারণ মানুষ অভিনয় করে সবকিছু করতে পারলেও চোখের জল আনতে পারে না। তাই তিশার কথার উত্তর দিতে পারলাম না। বাইরে কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখি তিশা শুয়ে আছে। আমি কিছু না বলে কেবিনের সোফায় এসে বসলাম। রাতে খাওয়া দাওয়া করে তিশাকে শুয়ে দিয়ে আমি সোফায় বসে রইলাম। তখন তিশা বলল, আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না কিন্তু এখনো। কোন প্রশ্নের? এই যে আপনি আমাকে ভালোবাসেন কিনা। আপনাকে আমি ভালোবাসতে পারবো না। কেন, কি সমস্যা? এমনি। কেন, জোর করে ভালোবাসতে বাধ্য করবেন নাকি? প্রয়োজন পড়লে তাই করব। প্রথমে আমাকে জোর করে বিয়ে করেছেন, আর এখন বলছেন আমাকে ভালোবাসতে পারবেন না। যা করার করেন, আমি আপনাকে ভালোবাসবো না। ওকে, বাসায় গিয়ে নেই, তারপর আপনার সব রাগ আমি বের করব। আর কিছু না বলে চুপচাপ শুয়ে গেলাম সোফায়। তিশাও শুয়ে গেল। 5 দিন পর তিশাকে বাসায় নিয়ে আসা হলো। ক্ষতস্থানটা কিছুটা শুকিয়েছে। তারপর কিছুদিন কেটে গেল। তিশা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তবে অনেকটা ভালো হয়ে গেছে। বিকালে বসেছিলাম রুমে, তখনই তিশা আসলো। এসে আমাকে বলল, এখন তো প্রায় সুস্থ হয়ে গেছি, এখন চলেন দুজনে গিয়ে বাইরে ঘুরে আসি। আগে সুস্থ হয়ে নিন, তারপর এসব নিয়ে ভাবা যাবে। আর পঙ্গু মানুষ নিয়ে আমি ঘুরতে যাই না। কথাটা শুনে তিশার মুখটা রাগে লাল হয়ে গেল। রাগী মুখ নিয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর রুম থেকে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে দেখি সোফায় পানি দিয়ে ভিজিয়ে রেখেছে। তাই তিশাকে বললাম, এটাতে পানি ঢেলে রেখেছে কে? আমি। কেন, আপনি জানেন না আমি এখানে ঘুমাই প্রতিদিন? কিন্তু আজ থেকে খাটে ঘুমাবেন।
বউ থাকতে সোফায় ঘুমানো লোকগুলো ভীতু হয়। আপনাকে আমি দেখে নিব। ওকে। আর কিছু না বলে খাটে একপাশে শুয়ে গেলাম। তিশা ফ্রেশ হয়ে এসে আমার একদম কাছে এসে শুয়ে গেল। তিশা এত কাছে শুতে দিলে রাতের বেলায় তিশা হাত পা ছুড়াছুড়ি করে। তাই তিশাকে বললাম, ওদিকে তো প্রচুর জায়গা আছে, ওদিকে যান একটু। কেন? এত জায়গা থাকতে এদিকে এসে শুয়ে আছেন, তাই আর কি। আমি আপনার বুকে থাকতে চাই, আর আপনি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন। এসব আশা বাদ দিয়ে ঘুমান। ওকে, ঘুমান। আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে রইলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম, কিন্তু ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঘুমের মধ্যে পাশ ফিরতে গিয়ে দেখি আমি নড়তে পারছি না। তাকিয়ে দেখি আমার 2 হাত খাটের 2 পাশে বাঁধা। ভালোভাবে তাকিয়ে দেখি আমার 4 হাত পা বাঁধা। তখনই তিশাও ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। তিশাকে বললাম, আমাকে এভাবে বেঁধেছে কে? আমি। কি? আপনি আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? আজকে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো, তাই। এসব পাগলামি বাদ দিয়ে এগুলো খুলে দেন বলছি। চুপ! আর একটা কথা বললে মুখ চেপে মেরে ফেলবো। তিশাকে বিশ্বাস নেই, তাই আর কথা না বলে চুপ করে রইলাম। তিশা এসে আমার বুকে মাথা রেখে শুয়ে গেল। যদিও মুখে না বলছিলাম, তবে তিশা বুকে মাথা রাখায় শরীরে বিদ্যুৎ প্রবাহিত হলো। এদিকে তিশা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আমি ঘুমানোর জন্য ট্রাই করতে লাগলাম, কিন্তু ঘুম আসতেছে না। এভাবে ঘুমানো সম্ভব না। কালকে ভার্সিটিতে কাজ আছে, তাই না পেরে তিশাকে ডাক দিয়ে ঘুম ভাঙালাম। তিশা উঠে আমাকে বলল, কি হয়েছে? ডাকতে। এভাবে বেঁধে রেখেছেন তাই ঘুম আসছে না। খুলতে পারি, তবে কিছু শর্ত আছে। কি শর্ত? আর আপনি এখন থেকে আমাকে তুমি করে বলবেন, আর আমি আপনি করে বলবো, ঠিক আছে? না, এমন শর্ত আমি মানতে পারবো না। তাহলে আর কি, সারা রাত এভাবে পড়ে থাকেন। গুড নাইট। বলেই তিশা শুয়ে গেল। কি করব না পারতে রাজি হওয়ার সিদ্ধান্ত নিলাম। সারা রাত এভাবে থাকবো নাকি আর পাগলিটা নিজেই জানে না। আমি তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। তাই তিশাকে বললাম, আচ্ছা আমি রাজি। সত্যি রাজি? হুম। ওকে, খুলে দিচ্ছি বাঁধন। বলেই তিশা হাত পায়ের বাঁধনগুলো খুলে দিল। তাই একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। তারপর তিশা এসে আমাকে বলল, আমার না এখন অনেক আনন্দ লাগতেছে। ঘুমালে সবকিছু চলে যাবে। না, আপনি আমাকে এখন অনেক গল্প শোনাবেন, তাই খুশিতে ঘুম পালিয়ে গিয়েছে। এটা কিন্তু ঠিক না। ইস, স্বামী স্ত্রীর মাঝে সবই ঠিক। বলেই তিশা আমার উপর শুয়ে আমার ঠোঁটগুলোকে সে নিজের ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। আমি নির্বাক দর্শকের মতো চুপচাপ মজা নিতে লাগলাম। তারপর বাকিটা আপনাদের সবার জানা আছে। সকালে উঠে শাওয়ার নিয়ে চলে গেলাম ভার্সিটিতে। বিকালে বাসায় এসে দেখি তিশা আজকেও আগেই চলে এসেছে। ফ্রেশ হয়ে বিছানায় বসেছিলাম, তখনই তিশা এসে আমার কোলে বসে আমাকে বলল, আপনি একটা মিথ্যুক। আমি আবার কি করলাম? আপনি এতদিন বলেছেন আপনি নাকি আমাকে ভালোবাসেন না, আর আম্মু আজকে আমাকে বলেছে আপনি নাকি বিয়ের আগ থেকে আমাকে ভালোবাসতেন। মনে মনে ভাবতে লাগলাম, আম্মু 2-3 দিন পর একটা কথা বলে আর আমাকে প্যাঁচে ফেলে দেয়। তখন তিশা বলল, আমাকে এতটা কষ্ট দিয়েছেন, তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? আমাকে এখন ঘুরতে নিয়ে যেতে হবে, আর নদীর পাড়ে গিয়ে কোলে নিয়ে হাঁটতে হবে, তাহলে আপনাকে মাফ করতে পারবো, নয়তো না। ওকে, তুমি রেডি হয়ে নাও, শাস্তির দানা পূরণ করে আসি। তারপর দুজনে রেডি হয়ে বাইরে ঘুরতে বের হয়ে গেলাম। তিশাকে নিয়ে অনেকক্ষণ ঘোরার পর নিয়ে গেলাম নদীর পাড়ে। তখন লোকজন বেশি একটা নেই বললেই চলে। তখন তিশা বলল, নিন, এবার কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটুন, না হলে কিন্তু শাস্তি শেষ হবে না, মনে আছে? তবে এখানে আমার একটা শর্ত আছে। অপরাধীর আবার কি শর্ত শুনি? আমি যতক্ষণ তোমাকে নিয়ে হাঁটবো আর পথ চলবো, তোমাকে তত্ত্বটা কিস করতে হবে। রাজি থাকলে বলো, না হলে আমি আর কোলে নিব না। ওকে, এই ছোট্ট রিকোয়েস্টটা রাখলাম, এবার কোলে নিন আমাকে। নিচ্ছি। বলেই তিশাকে কোলে নিয়ে নিলাম।
তারপর এক পা এগুতে লাগলাম, আর তিশা কিস করতে লাগলো। সন্ধ্যাবেলায় নিজের কাছের মানুষটাকে কোলে নিয়ে হেঁটে চলতেছি, আর সে গালে কিস করতেছে। এই অনুভূতিটাই নিয়ে যাচ্ছে আমাকে অন্য এক শহরে, আর এটার অনুভূতি লিখে বোঝানো যাবে না, হয়তো হারিয়ে যায় এক রূপকথার গল্পের মাঝে। সমাপ্ত। ধন্যবাদ, ভালো থাকবেন। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন।